দেশে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দেওয়ার পক্ষে যখন চলছে শক্ত প্রচারণা, তখন সম্প্রতি সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে নির্বাচনে যাবে না আওয়ামী লীগ। তাহলে কি করবে দলটি? কি ভাবছে দলের নেতাকর্মীরা? দলের পক্ষ থেকে কি বার্তা যাচ্ছে তাদের কাছে? এসব নিয়ে আলোচনায় স্বপ্নধারা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি আওয়ামী লীগ নেতা রাশেক রহমান। রাশেক রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পালস অফ পলিটিক্সের আয়োজনে। আপনার কাছে শুরু করি যে দেশের রাজনীতিতে এখন অনেকটাই মাঠের রাজনীতি বলতে আমরা যা বুঝি সেখানে আওয়ামী লীগকে খুব একটা একদম নাই বললেই চলে। সেখানে অনলাইন কর্মকাণ্ডে মোটামুটি আপনাদের একটা সরব উপস্থিতি দেখা যায়। আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য বিবৃতি এগুলো শোনা যায়। আমি সেরকমই একটা বিষয় নিয়ে শুরু করতে চাই। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা, তিনি অফিসিয়াল ফেসবুক পেজে, আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে তিনি তার বক্তব্য তো আসছে, আপনারা শোনেন সেটি। তিনি একটা বক্তব্য সম্প্রতি, প্রতিটি হত্যাকাণ্ডই ছিল পরিকল্পিত, কবর থেকে লাশ তুলে ফরেনসিক করলেই স্পষ্ট হবে। এবং তিনি মুগ্ধ আবু সাইদের মৃত্যুর কথা উল্লেখ করছেন এবং বলছেন আবু সাইদের গায়ে রাবার বুলেট লেগেছে, মেটাল বুলেট লাগে নাই। কিন্তু জাতিসংঘের যে রিপোর্ট সেখানে বলা হচ্ছে যে অন্তত 2টি শট ছিল যেখানে লেথাল মেটাল প্যালেটেই আসলে প্রাণ হারিয়েছে, এরকম একটা কনক্লুশনে জাতিসংঘ টানছে। মানুষ আসলে কোনটিকে মানুষ নেবে? এবং তিনি আরো একটা সাথে বলি, তিনি বলছেন আমি হত্যা করিনি, আওয়ামী লীগ হত্যা করেনি, পুলিশ হত্যা করেনি, বরং পুলিশকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ হত্যা করেনি, পুলিশ হত্যা করেনি। এই বক্তব্যটা মানুষ আসলে কতটা আস্থা বা বিশ্বাসের সাথে নিচ্ছে বলে আপনারা দলের রাজনীতিবিদ কর্মীরা মনে করেন? আপনাকে নতুন বছরের শুভেচ্ছা। শুরুতে এমন একটা প্রশ্ন করলেন, এটা উত্তর দেওয়া তো আচ্ছা দেখেন, আমার কাছে কেন জানি মনে হয় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে সবাই সঠিক তথ্য এখনো দেন না। আমার কেন জানি মনে হয়। আমি আপনার প্রশ্নের উত্তরটা এভাবে দিতে চাই। প্রথমত, জুলাই আগস্টের আন্দোলনে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ কখনো একপক্ষীয় হয় না। তাহলে ইতিহাসের জন্য, সময়ের জন্য, ন্যায় বিচারের জন্য আওয়ামী লীগ সমর্থিত যে সরকার, সেই সরকারের পক্ষ অবলম্বন করে পুলিশ হোক, বিজিবি হোক, র্যাব হোক অথবা সেনাবাহিনী হোক, যেই গুলি অথবা আইন শৃঙ্খলার ক্ষেত্রে যে সকল হাতিয়ার প্রয়োগ করার সুযোগ রয়েছে প্রয়োগ করেছেন, এবং তার যে ভিডিও ফুটেজ গুলো আছে সেগুলোর জবাবদিহিতা বা সেগুলোর ব্যাপারে বক্তব্য দেওয়ার দায়িত্ব তো কারো না কারো একজন আছে। তো সেই বক্তব্যটা যদি কেউ দিয়ে দেন, তাহলে আমি মনে করি অনেকটাই এই রহস্যের অবসান ঘটে। আর পরিকল্পিত হত্যাকাণ্ড যারা করেছে, বঙ্গবন্ধু কন্যা যে কথাটা বলছেন, সেই ক্ষেত্রে অবশ্যই একটা পরিস্থিতি পরিবর্তিত হলে হয়তো সেই উত্তরগুলো পাওয়া যাবে। প্রবলেমটা হয়ে যাচ্ছে কি, যে দিনের শেষে আমরা তো রাজনীতি করি যাদেরকে নিয়ে, তারা কি দেখছে সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রত্যেকটা জায়গায় এত বেশি এই তথ্যচিত্র বা এই অডিও ভিজুয়াল কন্টেন্ট, যে এই ব্যাপারে আওয়ামী লীগের পক্ষ থেকে পরিষ্কার কোনো বক্তব্য যদি না আসে, তাছাড়া প্রতিনিয়ত আমরা কিন্তু যারা এইসব কন্টেন্ট দেখতেছেন তাদের থেকে দূরত্ব তৈরি করছি। এখন আমি যদি মনে করি যে এই কন্টেন্ট দেখছে স্পেশালি জেনজি বা মিলেনিয়ানরা, তাদেরকে আমাদের প্রয়োজন নাই, তাইলে তো আর কোনো কথা আগানোর কোনো প্রয়োজন নাই। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে, যেমন ধরেন, আমি আসলে জাতিসংঘের রিপোর্টের থেকেও বেশি চিন্তিত কোথায়, একটা কিছুদিন আগে একটা ডকুমেন্টারি বেরিয়েছে 15 মিনিটের, যেটা যাত্রাবাড়ি থানার ওখানে শুটিং বা কিলিং হয়, ওই সংস্থাটা, হ্যাঁ ওই সংস্থাটার নামটা ভুলে গেছিল, সেপ্টেম্বর মাসে বের করেছিল। তো আমি খুব নিবিড় ভাবে সেটা দেখলাম। এখন এইটার ব্যাপারে তো একটা ন্যারেটিভ আপনার থাকতে হবে। এবং নেত্রী যে কথা বলছে কথা সত্য, আওয়ামী লীগ তো হত্যাকাণ্ড করেন নাই। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হিসেবে এর সাথে কোনো সম্পৃক্ততা নাই বলে আমি বিশ্বাস করতে চাই এবং বিশ্বাস করি। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, সে রাজনীতি করে। এখন আমি আবার একটা শব্দ কিন্তু ব্যবহার করেছি, আওয়ামী লীগ সমর্থিত সরকার। সেই সরকারে যারা ছিলেন, যে হায়ারার্কিতে চেইন অফ কমান্ডে ছিলেন, তারা যদি অনুগ্রহ করে, অথবা আমি এভাবে বলি, আমি তাদের পায়ে পড়ি, তারা তাদের দায়িত্বের জায়গাটা যদি পরিষ্কার না করেন, তাছাড়া আমরা যারা শুধুমাত্র আওয়ামী লীগের কর্মী, যাদের কোনো নির্বাহী পদ ছিল না, যাদের সরকারে কোনো অবস্থান ছিল না, যারা রাজনৈতিক একটা বিশ্বাসে বিশ্বাস করে, তারা সকলে বিপদগ্রস্ত। অর্থাৎ
এই যে আপনি ধরেন, আমি যেই ভিডিও চিত্রতে কিলিং স্প্রি দেখলাম, আমি তো পুলিশের গুলি করা দেখছি, তাই না ভিডিওতে? এখন অন্য সাইড থেকে গুলি করছেন কি করছেন না সেটা আমি অতটা দেখি নাই, তবে যেটুকু দেখা যাচ্ছে তাতে করে পুলিশের ভূমিকাটাকে ভুল বোঝার অনেক সুযোগ রয়ে গেছে। এখন ভুল বোঝার যিনি, কেন বলছেন? কারণ ওখানে ন্যারেটিভটা তো খুব মারাত্মক, তাই না? ওখানে ন্যারেটিভ বলছে যাদেরকে গুলি করা হচ্ছে তাদের হাতে তো কোনো মরণাস্ত্র দেখা যাচ্ছে না। এখন যদি না আরেকজনের হাতে কোনো মরণাস্ত্র না থাকে, তাছাড়া আপনি কিভাবে, কি কারণে আপনি গুলি করবেন? এটা একটা জায়গা। হ্যাঁ, এখন একটা ব্যাপার আছে, ধরেন আমার উচ্চতা যদি 4 ফিট হয় আর 6.5 ফিট লম্বা যদি কোনো লোক আমাকে আঘাত করতে আসেন, তখন তার হাতে অস্ত্র না থাকলে আমি তাকে হয়তো গুলি করতে পারি। আত্মরক্ষার ক্ষেত্রে জাস্টিফিকেশনের কিছু জায়গা থাকে। হ্যাঁ, এখন ধরেন আপনি যদি যাত্রাবাড়ির সেই ভিডিওটির কথাই বলেন, যেটি আসলে আমিও দেখেছি 3 মাস আগে প্রথম আলোতেও সেটির একটা মানে বড় প্রতিবেদন, তথ্যচিত্র আমাদের প্রথম আলো কোনো বিষয় না, প্রথম আলো দেখা যাচ্ছে। না আমার শুনেন, আমাদের প্রথম আলো কোনো বিষয় না। আমি আবার একটু বলি, প্রথম আলো কেন বিষয় না? প্রথম আলো বাংলাদেশের ভিতরেই তো একটা পত্রিকা, তার ভালো লাগা না ভালো লাগা, তার বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য, এইসব ব্যাপার থাকতে পারে। হ্যাঁ, আমি প্রথম আলোকে খুব ঘনিষ্ঠভাবে চিনি, সুতরাং প্রথম আলো আমার জন্য ফ্যাক্টর না। আমার জন্য ফ্যাক্টর হচ্ছে রাশিক রহমান, যেই বিষয়ে আপনার কাছে ফ্যাক্ট, ভিডিও তো ভিডিও, সেটা যেই অর্গানাইজেশন, না ভিডিও তো ভিডিও না, আমি বলছি আমার জন্য ফ্যাক্টর হচ্ছে যেই সংস্থাটি এই ভিডিওটার কম্পাইলেশন করেছেন, গবেষণা করেছেন, সেটা যদি সত্য একটি অর্গানাইজেশন হয়, আমি সেটাকে মূল্য দিব। এবং আমি মূল্য দিচ্ছি বলেই তো আপনাকে বললাম যে আসলে এটা আমি একা তো দেখছি না, আরো অনেকে দেখছে। সুতরাং সেই জায়গা থেকে আগ্নেয়াস্ত্র ব্যবহার করার যৌক্তিকতা কতটুকু ছিল বা না ছিল সেসব তর্ক বিতর্কের সুযোগ রয়ে যায়। কিন্তু আমি আবার বলছি, মিনতি করে বলছি, যে আওয়ামী লীগের নির্বাহী শক্তির যারা অধিকারী ছিলেন, যারা একেবারেই সরকার পরিচালনার জায়গায় ছিলেন, যাদের নির্দেশনা পুলিশ চলতো, তারা যদি আল্লাহর ওয়াস্তে এখন এই জিনিসগুলো পরিষ্কার না করেন, তাহলে যেটা হবে যে আওয়ামী লীগের একজন নিরীহ যিনি কর্মী, যিনি আসলে কারো একটা চুলো হয়তো বা ছিলেন নাই, কারো হয়তো ক্ষতিও করেন নাই, তিনি কিন্তু এখন ক্ষতির সম্মুখীন, তিনি কিন্তু দৌড়ে পালিয়ে বেড়াচ্ছেন। দলের পক্ষ থেকে পরিষ্কার করার কথা, কিন্তু আপনি যদি বলছেন সবাই সঠিক তথ্য, আমি দলের পক্ষ থেকে বলি নাই, আমি বলেছি যারা বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থিত সরকারি পদগুলো, নির্বাহী পদগুলো দখল করে রেখেছিলেন, তাদের এখন দায়িত্ব পালন করার সময়। কারণ তাদের মুখ যদি তারা না খুলেন, তারা যদি দায়ভার না নেন বা ব্যাপারটাকে যদি পরিষ্কার না করেন, তাছাড়া যেটা হচ্ছে যে আওয়ামী লীগের একজন নিরীহ কর্মী, যিনি এই গোলাগুলি সংঘর্ষের সাথে কোনো সম্পর্কই নাই, তিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন, তিনি মিথ্যা মামলার শিকার হচ্ছেন, তিনি অত্যাচারের শিকার হচ্ছেন, তিনি লাঞ্ছিত হচ্ছেন। আপনার বক্তব্য স্পষ্ট, আপনি বলছেন যে নেত্রীকে এখনো সঠিক তথ্য, সবাই সঠিক তথ্য দেন নাই, কিন্তু তাকে তথ্য দিতে হবে কেন? তিনি নির্বাহী, আপনি যে বলছেন তিনি প্রধান, এবং জাতিসংঘের রিপোর্টে বলছে যে তিনি সরাসরি নির্দেশদাতা। আচ্ছা শুনেন, আমি নিজেও তো, আপনি যেরকম আমাকে জিজ্ঞেস করছেন, আমি নিজেও কিন্তু অনেকটা বিভ্রান্ত। কারণ জননেত্রী শেখ হাসিনা বলছেন তিনি সাংবিধানিকভাবে বাংলাদেশের এখনো প্রধানমন্ত্রী। উনি যদি এখনো প্রধানমন্ত্রী থাকেন, আমি সেই ডিবেটে যাব না। তাহলে আবার ওনার একজন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত, সে আবার নির্বাচন চাইছে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। জিনিসটা একটু ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে। তো তার মানে নেত্রীর কথা তো উনি শুনছেন না। নেত্রী যদি প্রধানমন্ত্রী থাকেন এখনো সাংবিধানিক ভাবে, তাহলে তারই একজন তথ্যমন্ত্রী, তার সাবেক হওয়ার কথা না, তার থাকার কথা বর্তমান তথ্য প্রতিমন্ত্রী, এবং তার কারো অধীনে নির্বাচন চাওয়ার কিন্তু কথা না। সো আমি নিজেই বিভ্রান্ত। আবার একই সাথে যিনি নিজেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, তারও তো নিজেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলার কোনো সুযোগ নেই, তিনি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। সুতরাং তাকে তো কথা বলতে হবে। এখন কথা হচ্ছে যে দলের ন্যারেটিভটা তো পরিষ্কার হচ্ছে না, নেতাকর্মীরা তো কনফিউজড। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন, তার উপর আস্থা রাখেন। জননেত্রী শেখ হাসিনা যখন বলেন আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, তখন তারা মনে প্রাণে মেনে নেয় যে তিনি প্রধানমন্ত্রী। তাহলে ওনার মন্ত্রী এবং সংসদ সদস্যরা সবাই একযোগে যদি বলে তারা সাবেক, তাহলে কোনটা সঠিক? তাতে নেতাকর্মীরা বিভ্রান্ত হচ্ছে। আমার জায়গাটা ছিল ওইটা, যে সরকারের জায়গাটা, সংসদের জায়গাটা, রাজনৈতিক কর্মীর জায়গাটা পৃথক করে আলাদা করে পরিষ্কার করা দরকার। আমি আশা করি আমাকে কেউ ভুল বুঝবেন না। আমি আশা করি আপনাকে যে কথাগুলো বলছি ঠিক সেভাবে আপনি উপস্থাপন করবেন, যাতে ভুল বোঝার সুযোগটা না থাকে। কারণ যে কোনো একটা রাজনৈতিক আবহ, পলিটিক্যাল একটা এনভায়রনমেন্ট বা ইকোসিস্টেমে অনেকগুলো কম্পোনেন্ট থাকে। Awami League is not everything. Awami League is part of it. It's a political party. It has a political philosophy. It has a political ideology. Not necessarily the executive body, the government follows all the ideology and philosophy of Awami League. রাশিক রহমান, তাহলে কি বিষয়টা এরকম যে আপনাদের দলের মধ্যে কি কোঅর্ডিনেশন বা সমন্বয় জিনিসটার অভাব? কারণ শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী না হয়ে বর্তমান প্রধানমন্ত্রী যদি হয়ে থাকেন, আর মন্ত্রীরা আপনি বলছেন যে তারা নিজেদেরকে আবার সাবেক বলছেন, এই যে একটা সাংঘর্ষিক অবস্থান, কোনটা সত্যি? সমন্বয় করে কি নিজেদেরকে প্রেজেন্ট করছেন না মানে আপনার দলের শীর্ষ নেতারা? এখন
এটা তো একটা কৌশল হতে পারে যে পর্দার আড়ালে হয়তো বা সমন্বয় আছে, কিন্তু ওই কৌশলের কথা আমি জানি না। মানে এটা যে কি আমি নিজেই বুঝতেছি না। হ্যাঁ, আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি তো আর লুকিয়ে থাকতে পারি না। হ্যাঁ, যেটুকু প্রাণে বেঁচে থাকার জন্য বা আমার উপরে অন্যায় যাতে সংগঠিত না হয়, আত্মরক্ষার্থে আমার যেটুকু দূরত্ব রাখা সেটা রেখে আমাকে আমার রাজনীতি করতে হবে, আমাকে আমার কথা বলতে হবে। আপনি যেহেতু আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি সাড়া দিয়েছি। এবং আমি তো বললাম প্রথমে যে আপনার প্রশ্নটা খুবই জটিল, এটা উত্তর দেওয়া সহজ না। কিন্তু আমি নিজেই বিভ্রান্ত যে যদি আমাকে আমি যদি মেনে নেই, যেটা আমরা অফকোর্স আমরা এটা মেনে নেই যে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা উনি যদি নিজেকে সাংবিধানিক ভাবে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করেন, তাহলে ওনার সাথে যারা আছেন, যারা প্রতিনিয়ত বিভিন্ন বিবৃতি দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন, তারা তাহলে নিজেদেরকে সাবেক বলবেন কেন? এটা তো তার বক্তব্যের প্রতি সুবিচার করা হচ্ছে না। তাহলে 1971 সালের মতো আমরা বলতে পারি যে আমরা প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, মানে দুইজনের আমি ওটাতে যাওয়ার আগে আমি বলছি যে তাহলে আমাদের 1971 সালের মতো একটা প্রবাস সরকারের কথা ঘোষণা করতে হবে যে আমি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, আমি বর্তমান তথ্য প্রতিমন্ত্রী, আমি বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, আমি বর্তমান এমপি সংসদ সদস্য, কিন্তু আমরা প্রবাসে আছি বিশেষ কোনো চক্রান্ত বা কোনো একটা ষড়যন্ত্রের কারণে। ঠিক আছে, এখন কোনটা সঠিক বা কোনটা সঠিক না সেটা বলার থেকে আমি মনে করি কোনটা বেশি প্রয়োজন সেটা আমি বলবো। আমি মনে করি কোন অবস্থায় বিদেশি কোন শক্তির উপরে, অবশ্যই তারা আমাদের মিত্র হবেন, বন্ধু হবেন, তারা তাদের স্বার্থের কথা চিন্তা করে আমাদেরকে সহযোগিতা করবেন, কিন্তু নগ্ন ভাবে তো আমি কারো কাছে একেবারে নিজেকে সঁপে দিতে পারি না। আমাকে বাংলাদেশের রাজনীতি করতে হবে, আমাকে বাংলাদেশের কথা বলতে হবে। আপনি দেখেন নগ্নভাবে সঁপে দেওয়ার কথা বলছেন, আপনি বুঝতে পারছেন না কার কাছে নগ্নভাবে সঁপে দেওয়ার কথা বলছি? আচ্ছা ধরেন বাংলাদেশের একজন মুসলমান, তিনি তো বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের না, ভারতের না। বাংলাদেশের একজন হিন্দু, তিনি কিন্তু নেপালেরও না, ভারতের না, তিনি বাংলাদেশের, তিনি শ্রীলঙ্কারও না। তাহলে আমার দেশে যদি সংখ্যালঘু অথবা সংখ্যাগরিষ্ঠ যেভাবে ধরেন কারো উপরে অত্যাচার বা নির্যাতন হয়, তার পাশে তো আমাকে আমার দলীয় শক্তি দিয়ে দাঁড়াতে হবে, তার পাশে আমাকে আমার দলীয় শক্তি দিয়ে দাঁড়াতে হবে। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে পার্বত্য চট্টগ্রামে এই যে আদিবাসী বা চাকমা, মুরং, বিভিন্ন উপজাতিদেরকে নিয়ে যে নৃতাত্ত্বিক এবং রাজনৈতিক বাস্তবতার যে জটিলতা তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি জানবেন যে অনেক বুদ্ধিস্ট আদিবাসীরা তারা তাদের নিজস্ব উদ্যোগে চায়নার সাথে যোগাযোগ করে, নিজস্ব উদ্যোগে থাইল্যান্ডের সাথে যোগাযোগ করে সহযোগিতা পাওয়ার জন্য। কিন্তু দিনের শেষে সে তো বাংলাদেশের, তাই না? এখন আমার কথা হচ্ছে, আমার দেশে যদি অত্যাচার হয়, অন্যায় হয়, যিনি অত্যাচারিত হচ্ছেন, যিনি অন্যায়ের শিকার হচ্ছেন, তার পাশে তো আমার নিজের শক্তিতে দাঁড়াতে হবে।